আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে নাটকটা হলো, যে ঘৃণ্য চক্রান্তটা হলো, এর পেছনে আপনি কাকে দায়ী করবেন? এই মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়। কেন স্বাভাবিক নয় আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন স্বাভাবিক নয়। সবই আপনাদের আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা কেবল ডট টু ডট মেলালে আপনি জানতে পেরে যাবেন যে সত্যি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, মৃত্যুকে ডেকে আনা হয়েছে। এর পেছনে কারা জড়িত সেটাও আমি আপনাদেরকে বলবো। আগে শুরু করা যাক আপনার 6 তারিখ দিয়ে। 6 তারিখে হঠাৎ বলা হলো ওনার অবস্থার অবনতি হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠাতে হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বুক করা হলো, সেটা যান্ত্রিক ত্রুটির জন্য সেটা আসতে পারলো না। তারপরে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো, জার্মানিও বলল আমরা পাঠাতে পারবো না। আসলে কাগজপত্র যা পাঠাতে হয় নিয়ম অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্স চাইতে যখন আপনি ভাড়া করবেন অ্যাম্বুলেন্স, তখন অসুস্থ রোগীর কাগজপত্র জমা দিতে হয়। এই কাগজপত্র দেখে দুই দেশই বলে দিয়েছিল এই রুগী তো বাঁচবে না, এই রুগী মৃতদেহ আমরা বহন করব না, ফলে আমরা অ্যাম্বুলেন্স দেবো না, এয়ার অ্যাম্বুলেন্স দেবো না। তার জন্য আলাদা প্লেনের ব্যবস্থা আপনাদের করতে হবে। 9 তারিখে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এলেন এবার কেয়ারে বেগম জিয়াকে দেখতে। ম্যাডাম জিয়ার তখন ওই নল টল টোকানো আছে দেখে উনি একটা বেরিয়ে এসে সংক্ষিপ্ত একটা দিলেন, মানে বিবৃতি দিলেন যে উনি চরম অসুস্থ। এর বেশি উনি আর কিছু বললেন না, এড়িয়ে চলে গেলেন, কারণ উনি বুঝেই গিয়েছিলেন। এবার 11ই ডিসেম্বর তার পুত্রবধূ এলেন। পুত্রবধূ এসে গিয়ে এবার কেয়ার হাসপাতালে তাকে দেখলেন, দেখে টেকে খুব বিমর্ষ মুখ করে উনি বেরিয়ে গেলেন। তারপরে উনি ফিরে গেলেন তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানের কাছে নিশ্চয়ই খবর তখন পৌঁছে গিয়েছে যে আম্মা বেঁচে নেই। তারেক রহমান সব জানতেন। এইবার হলো কি, আপনার পেছনে কি আছে, হঠাৎ এই ঘটনা ঘটলো কেন? আপনারা স্মরণে থাকতে পারে 21শে নভেম্বরের কথা। 21শে নভেম্বর ছিল আর্ম ফোর্স ডে। সেদিনকে জোর করে মানে বেগম জিয়াকে এক প্রকার মানে কোন রকমের চেয়ারে বসিয়ে তার দুজন অ্যাটেন্ডেন্ট তাকে ধরে পেছন দিকে বসে আছে, তুমি সামনের দিকে হেলে পড়ে যাচ্ছেন, তাকে এনে ওই অনুষ্ঠানে হাজির করা হলো। সেখানে দাঁত কেলিয়ে ইউনূস ছবি তুললেন, ওয়াকার ছবি তুললেন, জামাতের আমির ছবি তুললেন শফিকুর রহমান, সবাই তার সঙ্গে ছবি তুললেন। এরপর শুরু হলো বিএনপি নেতাদের আহ্লাদীপনা, আদাকলাপনা। কেউ তার মুখে আইসক্রিম পুড়ে দিচ্ছেন, না মা আপনি খান, আমি এনেছি দূর থেকে কষ্ট করে। কেউ সেমাই পুড়ে দিচ্ছে এক চামচ খেলে কিছু হয় না। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছে এক চামচ খেলে কিছু হয় না, খেয়ে নেন। ওনার তখন এমন শারীরিক অবস্থা, উনি তখন না হাত দিয়ে বাধা দিতে পারছেন, না কথা বলতে পারছেন, শুধু মুখটুকু হাঁ করছেন, একটু একটু করে খাচ্ছেন। কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, কেউ হচ্ছে আপনার কুলফি এনে খাওয়াচ্ছে, মানে হচপচ করে দিয়েছে। তার একটা ডায়েট চার্ট ছিল। এখন অসুস্থ রোগীর ডায়েট চার্টের বাইরে কিছু খাওয়া মানে সেটা বিষ খাওয়ার সমান। ইউনূস সব জানতেন ইউনূস। বিএনপির কে জানতেন না জানতেন আমি বলতে পারবো না। জামাত জানতো না, এই চক্রটার মধ্যে জামাত ছিল না, কিন্তু ইউনূস সব জানতেন। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছেন এক চামচ খান না, কিছুই হবে না, এক চামচ খান না, কিছুই হবে না, কনস্ট্যান্ট বলে যাচ্ছে।
বাধা দেয়নি, ওয়াকারুজ্জামান বাধা দেয়নি, তিনিও তো পাশে দাঁড়িয়েছিলেন। কেউ বাধা দেয়নি যে অসুস্থ মানুষটাকে এইভাবে আপনারা খাওয়াবেন না। আর বিএনপির আদেকলাপনা, নেতা নেত্রীদের তো অভাব নেই। এরা নেতা নেত্রী দেখলে পরে একেবারে পারলে তার একেবারে পায়ের তলায় লুটিয়ে পড়ে। সে সুস্থ না অসুস্থ বিচার বিবেচনা তাদের কোনো কিছু কাজে আসে না। আলটিমেটলি কি হলো, 21 তারিখে এই ঘটনা ঘটলো। 21 তারিখ রাত্রিবেলা তিনি রক্ত বমি করলেন। রক্ত বমি করে তিনি প্রচন্ড অসুস্থ হলেন। তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। তারপর প্রাণ নিয়ে টানাটানি। এই জমে মানুষের যখন টানাটানি হচ্ছে, 14 ডিসেম্বর রাত্রিবেলা 8:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরটা কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল এবং বহু মানুষ শোক বার্তা পাঠিয়েছিলেন, বহু নেতাই শোক বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারিভাবে কিছু না জানানোর ফলেতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বার্তা পাঠান যে উন্নত চিকিৎসার জন্য দরকার হলে তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য ভারতবর্ষ তৈরি আছে। আজকে যখন সকালবেলা রাষ্ট্রীয়ভাবে শোক পালন হচ্ছে, যখন জানানো হয়েছে যে খালেদা জিয়া আর নেই, তার আত্মা বিলীন হয়ে গিয়েছে, তখন আমাদের মোদীজি একটা শোক বার্তা পাঠিয়েছেন। এখন আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ নেত্রী কেন পাঠালেন না? আওয়ামী লীগ নেত্রী এখনো পাঠিয়েছেন কি পাঠাননি আমি জানি না, কিন্তু তার নির্দেশে তার পুত্র জয় তিনি একটি শোক বার্তা পাঠিয়েছেন এবং সমাজ মাধ্যমেও তিনি দিয়ে দিয়েছেন। কারণ খালেদা জিয়া মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই অপমানটা শেখ হাসিনার কিন্তু মনে রয়েছে। আবার যে অপমানিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে উনি জয়কে দিয়ে এই কাজটি করিয়ে দিয়েছেন। এখন এই যে আপনার কোন বিষক্রিয়ায় তার মৃত্যু হলো, এটা কি করে ধরবেন? ধরার তো কোনো উপায় নেই। কারণ তাহলে করতে হবে, সব ব্যবচ্ছেদ করতে হবে, ময়না তদন্ত করতে হবে। ময়না তদন্ত তো হচ্ছে না, জেনে শুনেই ময়না তদন্ত হচ্ছে না, কারণ তাকে স্বাভাবিক মৃত্যু বলে দেখানো হচ্ছে। এখন একটা নাটক সাজানো হচ্ছে, এবার কোথায় তাকে শায়িত করা হবে। তার মরদেহ শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওই এতে কি বলে মানিক মিয়া এভিনিউতে, আমাদের প্রয়াত জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর দেওয়া হবে। সেটা এখন বোধহয় 1-2 দিন বাদে হবে। ইতিমধ্যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। একটা মৃত্যুকে ডেকে আনা হলো, ডেকে এনে ইউনূসের প্ল্যান ছিল যে এখানে তারেক জিয়া নেই, খালেদা জিয়া যদি এখান থেকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে পরে মাঠ পুরো ফাঁকা। ওদিকে জামাত, এদিকে এনসিপি, জামাতও চুপ, এনসিপিও চুপ, ইউনূস তার মতো করে খেলে যাচ্ছেন। তিনি খুব ভালো করে জানেন যে একটা অসুস্থ মানুষের ডায়েট চার্টের বাইরে কোনো খাবার দেওয়া বিষ খাওয়া। তার এই যে বয়স হয়েছে, তার ডায়েট চার্ট করা আছে, নিশ্চিতভাবে করা আছে। উনি ডায়েট চার্টের বাইরে উনি যাবেন না, কারণ জানেন, আমি তো শুনেছি ওনার প্যানক্রিয়াসের সমস্যা আছে। উনি জানেন যদি এপাশ ওপাশ হয় তাহলে পরে উনি একদম বিষ খাচ্ছেন। তিনি নিজে খাচ্ছেন না, তিনি অথচ উনি উৎসাহ জুগিয়ে যাচ্ছেন 1 চামচ খায়ালন না। এই লোকটা কিন্তু সাধারণ লোক নয়।
এই মৃত্যুর পেছনে পুরো দায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জেনে বুঝে, যারা খাইয়েছে তারা তো না জেনে খাইয়েছে। কোন খাবারে বিষক্রিয়া হয়েছে কি করে বুঝবেন এখন আপনি? সরি, কিন্তু ইউনূস তো জানে, সে তো ভুক্তভোগী, তার তো বয়স হয়েছে, তার প্যানক্রিয়াসের রোগ রয়েছে, তিনি খাবার চার মেনে তিনি করেন। তিনি যতই চেপে যান আমি জানি তার প্যানক্রিয়াসের প্রবলেম রয়েছে, পাতলা ঝোল ছাড়া তিনি কিছু খেতে পারেন না। মুরগি মাটন শুধু চেয়ে দেখেন, খেতে পারেন না উনি। কখনো আপনারা দেখবেন না উনি কখনো খাচ্ছেন বাইরে, কোনোদিন দেখতে পাবেন না। এখন এই মৃত্যুর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করব এই ডক্টর ইউনূসকে। আর তারেক জিয়ার কথা বলবো একটুখানি। তারেক জিয়া যদি বলতেন যে আমার মা এরকম অসুস্থ হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন, উনি যদি মার্কিন সরকারের কাছে এবং ভারতীয় সরকারের কাছে উনি যদি আবেদন জানাতেন, তাহলে এমন অমানুষ কেউ নেই, কোনো সরকার নেই যে তাকে মার কাছে ফিরতে দেবে না। বলতে ঠিক আছে, আপনি কাজকর্ম সেরে আবার ফিরে আসবেন, এই তো বলতো। তিনি যে কেন এটা করলেন তাও তো জানা নেই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা হলো 29 তারিখের, মানে গতকালকে মনোনয়ন জমা দেওয়ার ছিল শেষ দিন। এই শেষ দিনে মৃত মানুষটার বুড়ো আঙুলের ছাপ নিয়ে 3টে জায়গায় তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এই 3টে আসন হচ্ছে আচ্ছা বগুড়া 2, বগুড়া 3, বগুড়া 6। তারপরে 3টে আসন বুক হয়ে গেল। মায়েরা বর্তমানে লড়বে কে ওখানে? তারেক জিয়া। তারেক জিয়া আলাদাভাবে দিয়ে রেখে দিয়েছে, ঝটপট করে 29 তারিখ শেষ বেলায় দিয়ে রেখে দিয়েছে। তার মানে মনোনয়নপত্রটি জমা দেওয়ানো হলো, জমা দেওয়ার পরে একটা ঘোষণা করে দেওয়া হলো যে মা আর নেই। সব হচ্ছে প্ল্যান মতো। এদিকে যখন ফিরে এলেন, যখন তারেক জিয়া ফিরে এলেন, তখন আওয়ামী লীগের সঙ্গে এই কি বলে জামাতের সঙ্গে ইউনূসের লেগে গেল টক্কর, লেগে গেল আমাদের সেনাবাহিনীর টক্কর। সেনাবাহিনীর সঙ্গে জামাতের যে কি টক্কর লেগেছে, সেই টক্করের গল্প আমি কালকে বলবো। টক্কর খুব সামান্য টক্কর নয়, জামাত পুরো চেপে ধরেছে ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামানের বাবার নাম জামাত ভুলিয়ে দেবে এবার। আমি পুরো খবর পাইনি, যার জন্য আমি বলতে পারলাম না। যখনই পাবো তখনই আমি বলে দেবো আপনাদের। বিশ্বের একটি বড় ঘটনার খবর নিয়ে, বিষয়টি হলো পুতিনের বাসভবনে হামলা। আজকে বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটে গেছে, বিশেষ করে শোকের ঘটনা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, শোকের মাতম চলছে বাংলাদেশে। এরই মধ্যে বিশ্বেও একটি খুব বড় ধরনের ঘটনার খবর পাওয়া গেল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পোস্টে এমন একটা ইঙ্গিত দিয়েছেন, এবং আরো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও এটি জানা যাচ্ছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে আজ মঙ্গলবার এই ঘটনায় ইউক্রেনের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন শান্তি বজায় রাখার। মঙ্গলবার এক্স হ্যান্ডেল এবং প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে মোদী লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি আরো লেখেন, বর্তমানে যুদ্ধ থামাতে যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে, শত্রুতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সেটাই কার্যকর উপায়। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি কূটনৈতিক পথেই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার। এই ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার অনুরোধ করছি সকলের কাছে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হতে পারে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের বাড়িতে ড্রোন হামলার চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানান 28 থেকে 29 ডিসেম্বরের মধ্যে নভগোরড প্রদেশের পুতিনের বাড়ি লক্ষ্য করে 91টি দূরপাল্লার ড্রোন নিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। তবে সবকটি ড্রোনই ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুতিনের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও সেই সময় রুশ প্রেসিডেন্ট তার বাসস্থানে উপস্থিত ছিলেন কিনা তা মস্কোর তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনাটিকে লাভরভ সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বলেন, এ ধরনের বেপরোয়া কার্যকলাপ জঙ্গিবাদের সমান। রাশিয়া এর কড়া জবাব দেবে। তার সংযোজন, বর্তমানে রুশ ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু এই হামলার পর রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে। আমরা বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। যদিও মস্কোর দাবি খারিজ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ইউক্রেনের এই ধরনের পদক্ষেপে যার পর নাই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, আমি এই ঘটনাটিকে একদমই পছন্দ করছি না, এটা ঠিক হয়নি। পুতিনের কাছ থেকে শোনার পর খুব রেগে গিয়েছিলাম। তিনি বলেন, এটা সংবেদনশীল সময়, এখন এগুলো করার সঠিক সময় নয়। কেউ আক্রমণের পাল্টা আক্রমণ করলে এক বিষয়, কিন্তু কারো বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুইয়ের মধ্যে কোনোটি করা উচিত নয়। ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে সত্যি হামলা করেছে কিনা তা মার্কিন গোয়েন্দারা খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা খুঁজে বের করব। এটি কিন্তু খুব একটা বড় ধরনের ঘটনা। আপনি চিন্তা করুন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যদি হামলা করা হয়, কিংবা পুতিনের বাসভবনে যদি হামলা করা হয়, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যদি হামলা করা হয়, চীনের প্রেসিডেন্টের বাসভবনে যদি হামলা করা হয়, জার্মান চ্যান্সেলরের বাসভবনে হামলা করা হয়, কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা করা হয় কোনো একটি প্রতিপক্ষ দেশ, এটি কিন্তু খুব ছোট করে দেখবার কারণ নেই। এটি নিঃসন্দেহে খুব বড় এবং অনেকগুলো ড্রোন হামলা হয়েছে। যে মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়া শান্তি প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চাইছে এবং শান্তি আলোচনা প্রক্রিয়াও চালাচ্ছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু চালাচ্ছেন এটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, কিন্তু পেছন থেকে শক্তি যোগায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই শক্তিটা নাশ করে তাহলে কিন্তু এমনিতেই যুদ্ধ থেমে যাবে। রাশিয়ার সঙ্গে অন্ততপক্ষে ইউক্রেন পেরে ওঠার কথা নয়। সেই জায়গা থেকে আমরা আসলে সামনাসামনি অনেক কিছু দেখে কিন্তু পেছনে আবার অনেক ঘটনা ঘটে। এই যে দেখুন, গত 17 ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ভাবে $901 বিলিয়ন সামরিক বাজেট পাশ হয়েছে মার্কিন সিনেটে। সেই বাজেটে ইউক্রেনের জন্য আগামী 2 বছর সামরিক সহায়তা দেবার জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। একদিকে বলছি যুদ্ধ থামাবো, একদিকে বলছি শান্তি আলোচনা করছি, একদিকে বলছি শান্তি প্রতিষ্ঠা করব, আর একদিকে পেছন থেকে অস্ত্র, অর্থ, শক্তি যোগান দেওয়া হচ্ছে। এই অস্ত্র, অর্থ, শক্তি যোগান দেওয়ার কারণে ভ্লাদিমির জেলেনস্কির দেশ সাহস পেয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের মতো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরক্ষিত স্থানে ড্রোন হামলা করার মতো সাহস পেয়েছে। ড্রোন হামলা যদি নাই করবেন, এমন প্রমাণ যদি নাই থাকে, তাহলে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করতে পারেন না। এটি নিঃসন্দেহে অ্যালার্মিং এবং এটি বিশ্ব শান্তির জন্য অ্যালার্মিং। আজকে যদি পুতিনের বাসভবনে হামলা হয়, পারমাণবিক শক্তি সম্পন্ন রাশিয়া, পারমাণবিক শক্তি শুধু বললে ভুল হবে, পারমাণবিক প্রোডাক্ট উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম শীর্ষ একটি দেশ হচ্ছে রাশিয়া। সেই রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চেষ্টা, এটি কিন্তু চারটিখানি কথা নয়। যদি হামলাটা হয়ে যেত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি রাশিয়ান ঠেকিয়ে না দিত, তাহলে কিন্তু এটা পৃথিবীর ইতিহাসে একটা বড় ধরনের ঘটনা হতো এবং সারা পৃথিবী উত্তপ্ত হতো। এবং
হামলা ঠেকিয়ে দিয়েছে, রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে, কিন্তু এর জেরটা কি? এর জের কি রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে? রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলে দিয়েছেন যে তারা তাদের অবস্থান চেঞ্জ করবেন, শান্তি, এইসব শান্তি কিছু না, পাল্টা আঘাত করবেন। এখন পাল্টা আঘাত হতে পারে, ইউক্রেনের জন্য আরো বড় বিপদ হতে পারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফুয়েল দিয়ে সহযোগিতা করবেন কিনা, কতদিন করবেন রাশিয়াকে ঠেকিয়ে দিতে, সেটিও একটা বিষয়। আসলে পৃথিবীতে যত অশান্তির মূলই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরা ধনকুবের, এরা পৃথিবীর বেশিরভাগ সম্পদ নিজেদের আয়ত্তে রেখেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী, অর্থনীতিতে ধারে কাছে কেউ নেই, কিন্তু এই অর্থের আসলে অপব্যবহার, যার দরুন আজকে ইউক্রেনের মতো দেশ রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা করবার মতো দুঃসাহস দেখাচ্ছে। এর জেরটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।